চূড়া ফিরছে হিমগাড়িতে, খুঁজে পাওয়া অঙ্গার দেহই বাবা মায়ের শেষ সান্ত্বনা, চোখের পানিতে কলিজার টুকরাকে বিদায়। ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, গুরুতর আহত আরও একজন। শেরপুর সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন ভারতের। শেখ হাসিনা চাপিয়ে দেওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংসারে কাজ করছে এনসিপি। সুনামগঞ্জের পদযাত্রায় বললেন নাহিদ ইসলাম। বিকেলে পথসভা সিলেটে। এবং নৌবাহিনীর পরিচালনায় 17 দিনেই চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 12%। বিশ্বমানে যেতে সুযোগ দিতে হবে বিদেশি প্রতিষ্ঠানকেও। মাহিয়া তাসনিম মায়া ও রাইসা মনিদের মতো ফুলদের হারিয়ে গ্রামবাসীও করছেন আহাজারি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু মাহিয়া তাসনিম মায়ার মরদেহ মেহেরপুরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। 6 বছর আগে মারা যায় মায়ার বাবা। তারপর 2 মেয়েকে আঁকড়ে ধরে স্বামীর শোক ভুলতে চাইছিলেন আফরোজা। এখন মেয়ের শোকে স্তব্ধ হয়ে গেছেন। সোমবার ক্লাস শেষে কোচিংয়ের জন্য মায়া শ্রেণীকক্ষে অপেক্ষা করছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় শরীরের 80% পুড়ে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আত্মীয় স্বজনরাও বাকরুদ্ধ। বার্নিংটা নেওয়া হয়, ব্যান্ডেজ করার পরে আমার এবং আমার বোনকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমরা যে প্রথমে চিনতে পারি নাই, কারণ অবস্থাটা এরকমই খারাপ ছিল। তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্নও ছিল, সে স্বপ্ন আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। দেশও তো একটা মেধাবী ছাত্রীকে হারালো। এগুলো আমাদের রাষ্ট্রের ভাবনায় নিয়ে আসা উচিত। মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানে দাফন করা হয় মায়ার মরদেহ। মাইলস্টোনের ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে অঙ্গার হয় 3য় শ্রেণীর রাইসা মনির শরীর। ডিএনএ টেস্টের পর মরদেহ বুঝিয়ে দেয়া হয় স্বজনদের। মেঝু সন্তানকে হারিয়ে অনবরত চোখের পানি ঝরছে বাবা মায়ের। শোকে বিহ্বল আত্মীয় স্বজন, এলাকাবাসীও। আলফাডাঙ্গা উপজেলার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ফেনীর পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 1 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত আরও একজন। বৃহস্পতিবার রাতে বাঁশপদুয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন ও গুলিবিদ্ধ মোহাম্মদ আফসার ও এলাকার বাসিন্দা। নিহতের মামা জানান, মিল্লাত ও আফসার রাতে মাছ ধরতে সীমান্ত পিলারের কাছে যায়, তখন বিএসএফ সদস্যরা গুলি চালায়। তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থা গুরুতর হলে দুজনকেই সদর হাসপাতালে নিয়ে যায় এবং নেয়ার পথে মারা যান মিল্লাত। আফসারকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিজিবি বলছে, সীমান্তে এই ধরনের ঘটনা কাম্য নয়। বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। শেখ হাসিনার ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে পালিয়েছে, এখন সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রের ফিটনেস ঠিক করতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জে পদযাত্রা শেষে সমাবেশে তিনি আরও বলেন, বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে, এখন সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ করতে চায়। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদের মাঝে একটি পক্ষ হচ্ছে তেলবাজ, এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাজা যায় রাজা আসে, সুনামগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, তাই পরিবর্তনের জন্য এনসিপির পাশে সবাইকে থাকার আহ্বান জানান তিনি। সুনামগঞ্জে কর্মসূচি শেষে পদযাত্রা যাচ্ছে সিলেটে। এবং আপনাদের সকলের পক্ষ থেকে প্রাণ দিয়েছে। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মাইলস্টোনে আমাদের মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না। সিলেটের এনসিপির পদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, তো শহীদ মিনারে কিন্তু আজকের আয়োজনের মূল মঞ্চ তৈরি করা হয়েছে।
তো সবশেষ যে তথ্য আমরা পেয়েছি, সুনামগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখানে কিন্তু বেশ আগেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন স্থানের থেকে জড়ো হয়ে এখানে তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে ভিড় করেছেন এবং আমরা দেখেছি তারা কিছুক্ষণ আগে দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন। তো এই শহীদ মিনারে কিন্তু প্রথমে তারা আসবেন, এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা শহীদ রুদ্রতরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন, সেখান থেকে সরাসরি এই শহীদ মিনার আসবেন এবং শহীদ মিনার থেকে কিন্তু তাদের পদযাত্রাতে ডিজাইন করা হয়েছে। তো যে খবরটি আমরা জেনেছি, প্রথমে নগরের আম্বরখানা, সুবিদবাজার, রিকাবি বাজার পয়েন্ট, লামাবাজার, মির্জা জাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ, সেখানে ভাষণ দেবে। ভাষণ দেওয়ার পর কিন্তু সেই পদযাত্রাটি শেষ হবে এবং এই পদযাত্রা ঘিরে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে এই প্রস্তুতি। সিলেট নগরে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন সাজিয়ে রাখা হয়েছে তাদের স্বাগত জানিয়ে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের উপস্থিতি রয়েছে, যাতে নেতাকর্মীরা বলছেন বিশেষ করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে কিংবা পতিত স্বৈরাচারের দোসররা যাতে আক্রমণ করতে না পারে গোপালগঞ্জের মতো, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে চাইছেন তারা। এবং তারা এটিও বলছেন যে তাদের এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সিলেট অঞ্চলের মানুষের যে সকল সিলেট ছাত্র জনতার যে অবদান ছিল সেই অবদানটুকু তারা গভীরভাবে স্মরণ করছেন এবং তাদের স্বপ্নের যে বাংলাদেশ, পরিবর্তিত নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলতে এই পদযাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সবাই কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এখানকার যারা নেতৃবৃন্দ তারা বলেছেন একটি সফল আয়োজন এখানে হবে এবং অন্তত 40,000 মানুষের এখানে একটি জমায়েতের তারা প্রত্যাশা করছেন। তো সব কিছু মিলিয়ে তাদের প্রত্যাশা নতুন বাংলাদেশের জন্য যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এর যে সকল নায়ক কেন্দ্রে ছিলেন তাদেরকে দেখার জন্য এবং তাদের কথা শোনার জন্য, তাদের নির্দেশনা অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠনে কাজ করার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এই ছিল সিলেটের পদযাত্রার আয়োজনের সর্বশেষ খবর। চট্টগ্রাম বন্দরের এনসিটি নৌবাহিনী পরিচালনার 17 দিনের মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং 12.10% বেড়েছে। জাহাজের গড় অবস্থান কমেছে 10 ঘন্টা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা এসব তথ্য জানান। আরও বলেন, বন্দরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করার সুযোগ করে দিতে হবে। গেল 7 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। দায়িত্ব নেওয়ার পর থেকে 24 জুলাই পর্যন্ত 17 দিনে দৈনিক গড় হ্যান্ডলিং হয়েছে 3250 টিউএস। এই সময়ে মোট 30টি জাহাজের কন্টেইনার লোডিং ও আনলোডিং সম্পন্ন করেছে। এনসিটির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার। এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয় এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। গ্রোথ এবং প্রবৃদ্ধি দেখতে পাচ্ছেন, আমি আশা করছি যে এই প্রবৃত্তিটা আমরা ধরে রাখতে পারবো। বন্দরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে সরকার কাজ করছে জানান নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। চট্টগ্রাম ড্রাইডকের কার্যকর ভূমিকা বন্দরের সার্বিক কর্মকাণ্ডে গতি আনার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। মাসুদুল হক, টিভিসি নিউজ, চট্টগ্রাম। যারা রাজস্ব ফাঁকি দেবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা ও সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এনবিআর। আরও বলেন, কাস্টমস ম্যানেজমেন্টের জন্য নতুন সফটওয়্যার তৈরির কাজ 1 বছরের মধ্যেই সম্পূর্ণ হবে। ব্যবসায়ীরা যাতে আরও দ্রুত সেবা পায় তা নিশ্চিত করতেও কাজ করছে এনবিআর। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদের জন্য যতটা সম্ভব আমরা তাদেরকে সহজ করে দেব। যারা দেশের জনগণের সাথে প্রতারণা করবে, দেশের অর্থনৈতিক ক্ষতি করবে, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত শক্ত অবস্থান নেব। ফেনীতে বাসের ধাক্কায় 2 ভাই মারা গেছেন। এদিকে নাটোরের সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। রাত 3টার দিকে ফেনীর তেমুহনীতে দুর্ঘটনা কবলিত একটি পিকআপ উদ্ধারে কাজ করছিলেন কয়েকজন। ওই সময় একটি বাস পিকআপের চালক মোশাররফকে চাপা দেয়।
তার ভাই একরাম বাসটি থামানোর চেষ্টা করলে তাকেও চাপা দেয়। দুজনকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করে। একরামকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এদিকে সকালে নাটোরের সিংড়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় রাবেয়া খাতুন নামের এক শিশু নিহত হয়। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাতে থানায় ঢুকে ওই যুবক কনস্টেবল সিরাজুল ইসলামের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে দৌড়ে থানার পাশে স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল সাগর, কখনো থেমে থেমে কখনো মাঝারিতে বৃষ্টি হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ায় ভোলা, লক্ষ্মীপুর নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী, পুরুষ, শিশু সহ আরও 20 রোহিঙ্গা। সকালে একটি নৌকায় সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়ে তারা। স্থানীয়রা জানায়, সেন্ট মার্টিন দ্বীপের উত্তর বিচ সংলগ্ন তীরে রোহিঙ্গা বোঝাই নৌকাটি নোঙর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে 1 শিশু, 3 নারী ও 16 জন পুরুষ। ধারণা করা হচ্ছে অন্য কোনো সীমান্ত দিয়ে তাদের অনুপ্রবেশের পরিকল্পনা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে নোঙর করতে বাধ্য হয়। তাদের সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় যশোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। বাদ-জুমা যশোর কালেক্টরেট জামে মসজিদ, মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় শেষে এই মোনাজাত ও দোয়া করা হয়। কালেক্টরেট জামে মসজিদে মোনাজাতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ আরও অনেকে। এদিকে দোয়া ও মোনাজাত হয়েছে চাঁপাইনবাবগঞ্জেও। বাদ-জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত হয়। এ সময় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।